প্রতিবাদটাই না করে 10টা আরেকটা অপরাধ করবে, আরেকটা ভাবে অপরাধ জগতের সম্রাট হয়ে যাবে, আমি তো করতে হবে আমি নিজ দায়িত্বে। কারণ এখানে আবার আরেকটা বিষয় আছে, সাহসের কিছু ব্যাপার আছে। অনেক সময় আমি কিছুদিন আগে একটা চোর ধরছি, ধরার পরে চোরের সাথে আরো 4 জন ছিল, 4 জন তাকে দূরে ধরছে, একজন ধরে এটা আমরা আবার ফেসবুকে লাইভ করছি, বুঝছেন? এটাই আপনি আমার প্রশ্ন করতেছে। ওরা 3 জন চলে গেছে, একজন ধরছে। রাজনীতিবিদ, ওনার পিছনের অতীত বর্তমান সবকিছু আমরা জানার চেষ্টা করব। ওনার মধ্যে কয়েকটা গুণ আছে বিধে আমরা আজকে ওনার সাক্ষাৎ নেওয়ার জন্য এখানে এসেছি। তো ওনার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব, আপনারাও জানবেন। আমরা অনেক বেশি দেখতেছি ইদানিং যে কোনো অন্যায় প্রতিবাদ বারকুণ্ডের মধ্যে অনেক অ্যাভেলেবেল অনেক হচ্ছে, দোকানদার অনেক সমস্যা হচ্ছে, সার্বিক বিষয় নিয়ে আমরা দেখতেছি এর আপনার একটা প্রতিবাদী অ্যাক্টিভিটি কাজ করতেছে। তো আপনার প্রতিবাদী এই চিন্তা ভাবনা কখন থেকে কিভাবে কি হলো, আপনার ছোট থেকে আজকে এতক্ষণ পর্যন্ত উঠে আসা সবার উদ্দেশ্য যদি বলতেন আমরা একটু। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই স্মৃতিসূত্র করার উদ্দেশ্য হচ্ছে যে উপস্থাপন করা হলো। এটা করার কারণ হচ্ছে যে 1971 সালে পাক হানাদার বাহিনী যখন চট্টগ্রামের দিকে রওনা হচ্ছে, তখন এই ব্রিজটা তখন মুক্তিযুদ্ধ বাহিনীরা এই ব্রিজটা ভেঙেছিল। আমার জন্ম হয় না তখন, আমরা শুনছি এই ব্রিজটা ভাঙছে। ভাঙার পরে ওই স্মৃতি, এই জায়গায় স্মৃতিসূত্র হিসেবে এটা স্মৃতিচারণ করছে। এটা হলো যে এই স্মৃতিসূত্রের দ্বিতীয় প্রশ্নটা করছেন আপনি, যে মানবিক বিষয় যেটা, এটা হচ্ছে যে আমরা এলাকায় যারা সচেতন নাগরিক আছে, আমরা দেখতেছি যে আমাদের এলাকায় অধিকাংশ বেকারের সংখ্যা বেড়ে গেছে। অতিরিক্ত দুর্ভিক্ষের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তো তাও আমাদের এখানে কর্মস্থল খুবই কম, কর্মস্থল খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন এমন কিছু লোক আছে যে কিছু কিছু শিক্ষিত মানুষ আছে, ইন্টার আর অনার্স মাস্টার শেষ করার পরে একটা চাকরি পাচ্ছে না। আমাদের এখানে অনেকগুলো কারখানা আছে, জিপিএস, বিএসআরএম, কেডিএস, বিভিন্ন পিএসপি, অনেকগুলো ছোট বড় মিলে প্রায় 17 অধিক ফ্যাক্টরি আছে, কারখানা আছে। কিন্তু আমাদের এলাকার লোক যখন চাকরি একটা চিঠি নিয়ে যায়, তখন বাড়ি কোথায় সিধা করতে পারে, তখন চাকরি দেওয়া হয় না। তো বেকারত্বের কারণে হয়তো এখানে নেশাগ্রস্ত বেড়ে গেছে, চোর ডাকাত বেড়ে গেছে, যেমন বাবা মদ গাঁজা ব্রিটিং চুরি ডাকাতি হচ্ছে। তো আমি দীর্ঘদিন আজকে প্রায় 25-26 বছর ধরে আমি একটা বিজনেসের সাথে জড়িত, সেটা কনস্ট্রাকশন সাপ্লাই আছে। তো আমার ব্যবসাটা বিশেষ করে রাত্রে মাল আসে, রাত্রে হ্যান্ড ওয়ারিং করতে হয়। তো রাত বিরেতে আমি একটু মোটরসাইকেল আছে আমার, এদিক সেদিক ঘুরে ফিরের মধ্যে অনেক সময় ভালো কিছু চোখে পড়ে, অনেক সময় খারাপ কিছু পড়ে। এর মধ্যে না আমি চেষ্টা করতেছি বারকুণ্ডা ফার্স্ট ইউনিয়নের মধ্যে অনেক মানুষ, তো এত মানুষ থাকতে আপনি কেন এত প্রতিবাদ করেন, এই সুদ ধরতেছেন, ধরতেছেন সবার সামনে আপনি নিজেকে উপস্থাপন করতেছেন, মানে আপনার বেনিফিটটা আসতেছে না, কিভাবে আপনার এই প্রতিবাদী চিন্তা ভাবনাটা তৈরি হলো? না আমি তো চিন্তা করি যে এই যে মনে করেন একটা জিনিস অপরাধ জগতে যদি প্রতিবাদটাই না করে 10টা আরেকটা অপরাধ করবে, আরেকটা ভাবে অপরাধ জগতের সম্রাট হয়ে যাবে, আমি তো করতে হবে আমি নিজ দায়িত্বে। কারণ এখানে আবার আরেকটা বিষয় আছে, সাহসের কিছু ব্যাপার আছে। অনেক সময় আমি কিছুদিন আগে একটা চোর ধরছি, ধরার পরে চোরের সাথে আরো 4 জন ছিল, 4 জন তাকে দূরে ধরছে, একজন ধরে এটা আমরা আবার ফেসবুকে লাইভ করছি, বুঝতে পারছেন? এটাই আপনি আমার প্রশ্ন করতেছে। ওরা 3 জন চলে গেছে, একজন ধরছি, ধরার পর ওরে যখন পিটতেছি, পিটার পরে ওরে প্রশ্ন করছি তুই এই রাজনৈতিক খরচ করে চোর চোর। আমি ওখানে লাইভে চোরের কোনো পরিচয় না, বিএনপি চোরকে পাঠাতে দেয় না, জামাতে দেয় না, চোর চোর ডাকাত ডাকাত নেশাদি নেশাদি এদের কোনো। আমি যতটুকু করি আমার নিজ দায়িত্বে মানবিক বিবেচনা করে আমি করি। আমার সামনে অন্যায় হলে যে কোনো জায়গায় আমি অন্যায় প্রতিবাদ করে যাবো। আমি ছোটবেলা থেকে এটা আমার আসলে এটার অনেক সাহস প্রয়োজন। সবাই সবার সামনে এরকম নিজেকে সুরের সামনে উপস্থাপন করতে চায় না, কারণ নিরাপত্তা ব্যাপার আছে। তো এরকম আপনি করে যাচ্ছেন, করে যান। তো আজকে এতক্ষণ পর্যন্ত আমরা অনেক সময় অনেক অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে বা মানুষের মধ্যে থেকে জানতে আসছি আপনাদের বারকুণ্ডার মধ্যে অ্যাভেলেবল চুরি হচ্ছে। তো এটার জন্য আপনি একটা রাজনৈতিক ব্যক্তি, তা আপনার কাছ থেকে কিরকম পদক্ষেপ নিচ্ছেন আপনারা? সবার উদ্দেশ্য যদি একটু বলতেন। সবাই তো মনে করতেছে যেহেতু এখন আওয়ামী লীগ নাই, তাহলে তারা কেন চুর ডাকাত এগুলো কন্ট্রোল করতে পারতেছে না? তো এই ড্রাইভার কি আমাদের নাই? আপনি সবার আপনার ব্যক্তি জীবনে তো অনেক সংগ্রাম, নির্যাতন, তৃণমূল থেকে আজকে এতক্ষণ পর্যন্ত এখানে অনেক জুলুম নির্যাতন আপনি বলতেছেন, আপনাকে মরে গেছেন, মনে করো অনেকে মেরে চলে গেছে। তো এরকম নির্যাতনের মধ্যে আজকে এতক্ষণ পর্যন্ত আপনি এখনো টিকে আছেন। তো
যারা আপনাদের প্রতি নির্যাতন করেছে আপনি কি প্রতিশোধ তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিয়েছেন, বা আপনি ভবিষ্যৎ পরিকল্পনা তাদের বিরুদ্ধে কি করতেছেন, বা রাষ্ট্রবিকভাবে আপনি ভবিষ্যতে নিজেকে কি হিসেবে সমস্যার সামনে উপস্থাপন করতে চান? আসলে প্রতিশোধ যে একটা কথা বলছেন, প্রতিশোধ দিয়ে কোনো কিছু বাস্তবায়ন হয় না। ক্ষমা মুক্ত লোকন যে ক্ষমা করতে পারে সেটাই সবচেয়ে বড় প্রতিশোধ আমি ভাবি। হ্যাঁ, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে 2013 সালের ডিসেম্বরের 9 তারিখে আমাকে র্যাবে গুম করছে, আমাকে ফরেস্টের তালিকা ফেলা দিয়েছে। অথচ আমার অপরাধ কি ছিল? আমি বিএনপির একজন কর্মী। হ্যাঁ, আমি আন্দোলন সংগ্রাম করছি, শেখ হাসিনা বিরোধী আন্দোলন, সরকার পতনের জন্য 13 সালে তুফান আন্দোলন করছি। বারপুন্ডা এলাকার মধ্যে সর্বোচ্চ আমি মনে করি চ্যালেঞ্জ করবো, বারপুন্ডার সর্বোচ্চ আন্দোলনের নায়ক আমি ছিলাম তখন। হ্যাঁ, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হয়তো র্যাবের তালিকা পড়ে গেছি, ফরেস্টের তালিকা দিয়ে দিছে, আমাকে নিয়ে যায় গুম করে রাখছে প্রায় 2 দিন, 2 রাত তো কোনো খবর নেই। পরে বিভিন্ন আমার বড় বোনের ছেলে একটা সেনাবাহিনী আছে, র্যাবের অফিসার একটা আমার তালিকা ছিল, আলমগীর নাম, আপনারা হয়তো চিনতে পারেন মনসরা বাড়ি। হ্যাঁ, ওনাদের মাধ্যমে কেমনে ভাই করছে, আমার তো চোখ গাল হাত বাঁধা, আমাকে এত পরিমাণ নির্যাতন করছে, আমার এই যে পায়ের তালুগুলো এত বড় বড় করছে মায়েরা। আমি এই জেলখানায় প্রায় 4 মাসের উপরে ট্রিটমেন্ট করছি জিয়ালের মেডিকেলে। হ্যাঁ, আমি তখন মানে নির্যাতনের ভাষা বলার আমার পরে আল্লাহকে দেখি নাই, তবে নির্যাতনে বলে যায় কাকে কতটুকু। এই যে 13 সালের এই যে র্যাব আমার উপর শারীরিক মানসিক টর্চারিং যেভাবে যাই হোক নির্যাতন করছে, এরপর আমাকে থানায় হ্যান্ড ওভার করছে। আমার কথা হচ্ছে ঠিক আছে, আমার থানা দিয়ে দিছে, আমার মামলা দিছে, আমার জেলে গেল। আমি জেলে গেলাম, জেলে যাওয়ার পরে আমার কোর্ট আন্দোলন করে রাখছে 1-5 দিন, আমি কোর্টে আসতে পারিনি। এরপরে কোর্ট চালু করছে, কোর্টে আসছে আত্মীয় স্বজন দেখে, কারণ কারাগারে তো দেখার করে তো দেখা যায় না, অনেক দূরত্ব। তো এরপরে দেখা হলো, এরপর আমি কন্ট্যাক্ট করলাম অনেক টাকার বিনিময়, আমি দলীয় কোনো উকিল নেই, ব্যক্তিগত উকিল নিয়েছি। আমার তখন সর্বপ্রথম ছিল যে 14টা মামলা, আমি 25,000 টাকা করে দিয়ে দিলাম উকিলকে। হ্যাঁ, আমার জাস্ট উকিল কথা মতো কাজ করে দিল, 2.5 মাসের মধ্যে আমার সব মামলা জামিন করে দিল, আমি বেরোচ্ছি। এমন টাইমে আমার জেল থেকে রিয়ারেস্ট করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আবার কোনো কথা নেই, আবার 5টা মামলা দিয়ে আমার। ওনার কথা আপনারা শুনতেছেন, উনি একটা কিরকম অমানবিক, উনি জামিন হয়ে গেছে, জামিন হওয়ার পর মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ভালোবাসা অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে পরিবারের সাথে দেখা করবে চিন্তা ভাবনা করে সে বাইর হইতে যায়, সেই মুহূর্তে আবার রিয়ারেস্ট হয়েছে। কত বড় অমানবিক নির্যাতন এই ওনার ক্ষতি হয়েছে। আপনারা ওনার কাছ থেকে হয়তো উনি সামান্য কিছু তুলে ধরতেছে, ওনার আবেগ দিয়ে উনি সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছে। দিল 5টা মামলা, আবার দিল এইভাবে। হ্যাঁ, এইভাবে লাস্ট 4 বার রিয়ারেস্ট করছে, 5 বারের মধ্যে আমাকে 1,20,000 টাকা এসপি সাইফুল ছিল ওসি কন্ট্যাক্ট দিচ্ছে না বইয়া, আমার বই আমি নাকি অনেক আতঙ্ক বিধ্বংস সন্ত্রাসী এরকম বলতেছে। আবার এসপি 1,20,000 টাকা নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে ছাড়ছে 4 বার পরে। এরপরে সত্য দিচ্ছে চিঠিগেট থেকে যাতে এদিকে দেখলে আমার গুলি করবে, করে ধরিয়ে দেবে। তখন আমি আর এলাকায় আসতে পারতেছি না, আমি শহরের মধ্যে ছিলাম। এরপরে 15 সালে আন্দোলন সংগ্রাম হলো। হ্যাঁ, 15 সালে আন্দোলন সংগ্রামের মধ্যে 9টা মামলা খেয়ে গেলাম, আবার গ্রেফতার হলাম। আবার একই অবস্থা 2 বার রিয়ারেস্ট করছে, 3 বারের সময় আমার 1,15,000 টাকা লাগছে। যে সাংবাদিক জোরের মাধ্যমে পুলিশ আন্দোলন করছে 1,15,000 টাকা আমার তখন ইফতেখারের মাধ্যমে আমি জেল থেকে মুক্তি পেলাম। এবং 15 সালে আমার 4টা মামলা রিমান্ড মঞ্জুর হয়েছে, 2 দিন করে একসাথে আনে না, 1 দিন আনতে 2 দিন রাখতে, এভাবে 8 দিন, 4টা মামলা 8 দিন রিমান্ড করছে। প্রতি মামলা আমার থেকে 30,000, 20,000 মানে লটকাতে, এভাবে 8 দিন লটকাতে টাকা দিলে রিমান্ড মাপ। প্রতিটা মায়ের আগে তো পূর্ণ করে ফেলছে, এই মায়ের বইয়ের টাকা দিবি। এসআইদের নামও আমি বলি, এসআই ইকবাল, মানে যত বেশি দিন রিমান্ড তত বেশি টাকা। হ্যাঁ, টাকা। এসআই কামাল, এসআই ইকবাল, তারপরে মোটামুটি তখন 4টে মামলা 4টে অফিসারের কাছে, 4টা অফিসার আমার, আমি 10,000 টাকা কম দিতে বলছি, আমার 2টা বার দিছে এখনো খবর হয় রিমান্ডে। তারপরে যাই এরপরে গেল, এখানে শহীদ মার্ডার নামে একটা লোক মার্ডার হয়েছে। ঈদের মধ্যে আমার সব মামলা যাবে, আমি আসছি ঈদ করতেছি, ঈদের পরে ঈদের চান্দাতে মার্ডার হয়েছে, ডাকাতেরা মার্ডার করছে আমি কুমিরা, আমার শ্বশুর বাড়ি, ওইখানে বেড়াতে যাচ্ছে, এমন টাইমে আমার ধরা ওই মার্ডার কেসে ডুবে আমার লটকা রাখছে। তখন আমি ওই মার্ডারকে 50,000 টাকা দেওয়ার পরে মার্ডার কেস থেকে ভাবছি। এরপরে আরেকটা প্রিপারেশন মামলা, কোনো মামলা ভাবছে না তখন, বাঞ্চ করে মামলা না, সব মামলা আমার দিয়ে দিছে।